হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যে আসলে লিনিয়ার না, তাকে আমরা চাইলে লিনিয়ার বানাতে পারি। সেটাকে আমরা বলি যে ইকুয়েশন রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সেটা আমরা একটু করতে চাই। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইকুয়েশন সেটাকে আমরা রিডিউস করব কোথায়, সেটা টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সংক্ষেপে লিখলাম। তো এই জন্য আগে আমরা একটা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে বার্নলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে যে বার্নলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে কিরকম বা তার ফর্মটা কি। তো এই কারণে আমি এখন যেটা শিখবো সেটা হচ্ছে বার্নলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখন শিখতে চাই বার্নলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন বা বার্নলিস ইকুয়েশন লিখে ফেলি সহজে। যেহেতু এখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে পড়ছি, তার মানে অটোমেটিক বুঝতে হবে যে বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম, তার ফর্মটা যদি এরকম হয়, কিরকম, dy dx, কালকে এরকম আমরা একটা ফর্ম শিখছিলাম লিনিয়ারের ক্ষেত্রে, সবার মনে থাকার কথা। p এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কিউ এরকম একটা ব্যাপার আমরা পড়েছিলাম। সবার যদি মনে থাকে জাস্ট এতটুকু দেখি যে মনে আছে কিনা, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, পি এবং কিউ, এগুলো হচ্ছে হয় কনস্ট্যান্ট হবে পি কিউ, অথবা ফাংশন অফ এক্স অনলি, নট ওয়াই। ওয়াই হলে কিন্তু হবে না। কেন হবে না? কালকে আমরা হয়তো বা এই কথাটা বলে দিই যে এগুলো কি সমস্যা করে, যদি পিটা ফাংশন অফ ওয়াই হইতো অথবা কিউটা ফাংশন অফ ওয়াই হইতো, তাহলে যে সমস্যা করে, পিটা যদি ফাংশন অফ ওয়াই হয়ে যেত, তাহলে সাপোজ আরেকটা ওয়াই আছে, তাহলে এই ওয়াই এর সাথে ওয়াই গুণ হয়ে গেলে আসলে ওয়াই স্কয়ার এরকম একটা ব্যাপার চলে আসতো, অর্থাৎ নন লিনিয়ার হয়ে যায়। ঠিক আছে, এই কারণে, আর কিছু না। তো এটা কিন্তু একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এইটার সাথে যদি সাথে করে এরকম একটা এক্সট্রা জিনিস চলে আসে, কি এক্সট্রা, ওয়াই টু দি পাওয়ার এন, এরকম একটা ব্যাপার চলে আসে, তাহলে এইটাকে বলা হয় বার্নৌলিস ইকুয়েশন। হয় আর যেখানে, এগুলো একটু বলতে হবে, এই যে যে আমি এনটা দিলাম, এন যদি জিরো হয়ে যায়, তাহলে কিন্তু এটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে ফেলবো। কারণ এন জিরো হলে ওয়াই টু দি পাওয়ার জিরো মানে আসলে ওয়ান, তার শুধু কিউ থাকে, তার মানে বুঝতে হবে এখানে এনটাকে জিরো হওয়া যাবে না। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এন্ড এনটাকে অবশ্যই গ্রেটার দেন ওয়ান হতে হবে। কেন কেন ওয়ান হতে হবে? এর কারণ হচ্ছে এটার মধ্যে কি যেন আছে, এটা হচ্ছে কিউ। শুনেন, এটা কিন্তু কিউ। কিউ ইজ এ ফাংশন অফ এক্স, এক্স, অথবা বলছিলাম এটা কনস্ট্যান্ট হতে পারে। এখন দেখেন, এখানে যদি ফাংশন অফ এক্স হয় আর এখানে যদি ওয়াই এর পাওয়ার অন হয়, তাতে করে কিন্তু লিনিয়ারিটির কোনো সমস্যা হবে না। আমরা কালকে বলছি যে লিনিয়ার ব্যাঘাত করতে তখনই, মানে লিনিয়ার হবে না তখনই যখন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ এর ডিগ্রি একের বেশি হয়ে যাবে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুণ আকারে থাকবে। তো এখানে তখন কিন্তু লিনিয়ারে কোনো সমস্যা হবে না। সাপোজ কিউ এর জায়গায় আছে এক্স আর এখানে এন এর মান যদি হইতো ওয়ান, তাহলে এক্স ওয়াই, এটা হতেই পারে। এখানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুণ আকারে আছে, এটা হতেই পারে, কোনো ধরনের সমস্যা নাই, লিনিয়ারে হওয়ার জন্য কোনো সমস্যা নাই। সুতরাং যদি এন এর মান ওয়ান এর চেয়ে বড় হয় তখন কিন্তু সমস্যা। কেন? কারণ এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার টু হয়ে যাবে। এই কারণে আমরা যেটা বলতে চাই যে এখানে এনটাকে জিরো হওয়া যাবে না, ওয়ানের চেয়ে বড় হইতে হবে, তাহলে এটা কিন্তু আর লিনিয়ার থাকে না বলছে। তাহলে এটা হয়ে যাবে বার্নৌলিস ইকুয়েশন, যেখানে আরেকটু বলে দেওয়া উচিত, যেখানে হচ্ছে পি এবং কিউ কি, পি এবং কিউ হচ্ছে আগের মতোই যেটা পড়ছি সেটাই, পি অ্যান্ড কিউ আর ফাংশন ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ফাংশন অফ
independent variable or constant, independent variable or constant, যখনই n এর মানটা 0 হবে না এবং গ্রেটার দ্যান হবে তখন সেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে না, সেটা হচ্ছে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যায়। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তখন আমরা বলবো is called Bernoulli ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, ওকে। তাহলে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা চাইলে লিনিয়ার ইকুয়েশন তৈরি করতে পারি বা কনভার্ট করতে পারি। তো সেটা করার ওয়েটা কি, এখানে আসলে কে সমস্যা করলো হচ্ছে এই ব্যক্তিটা, এই যে y টু দি পাওয়ার n, এ সমস্যা করছে। তো আমরা যেই কাজটা করি, একে দিয়ে আসলে সবাইকে ভাগ করে দিই। একে দিয়ে যদি সবাইকে ভাগ করে দেই, তারপরে আমরা আস্তে আস্তে কি করতে পারি, আমরা সেটাকে লিনিয়ারে নিয়ে যেতে পারি। আমি একটা এক্সাম্পল দিই, তাহলেই বুঝতে পারবে। তাহলে আমরা বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন তো বুঝতে পেরেছি না? কি বলছি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন একদম দেখতে লিনিয়ারের মতো, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য কি, সেটা y টু দি পাওয়ার n, যেখানে n এর মানটা 0 হওয়া যাবে না। 0 হলে কি হয়ে যায়, আমরা বলছি ওটা লিনিয়ারই থাকে। আবার n এর মান যদি 1 হয় তাহলেও লিনিয়ার থাকে। যদি n এর মান গ্রেটার দ্যান 1 হয় তখন ওটা নন লিনিয়ার হয়ে যায়। আর আগের মতো সেম, pq কি, আর ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর কনস্ট্যান্ট। তাহলে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম কি বলছে, এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলবো বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখতে চাই। ওকে, আমরা একটা এক্সাম্পল নিতে চাই আমরা এবং এর সলভ করতে চাই, এর সলিউশনটা করতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমি যদি এটা মিলাতে চাই, যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আসলে x, দেখতে পাচ্ছেন যে যার সাপেক্ষে করি তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসলে x। এরপর বলছিলাম তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 3 জায়গায় থাকবে, এরপর এখানে একটা থাকবে, এখানে একটাই থাকবে। তাই এখানে দেখতে চাই x যুক্ত কোথায় আছে, এই যে একটা, এটা তাহলে আমাদের p, আর এটা আমাদের কি x যুক্ত, এটা হচ্ছে আমাদের q। বাকি যেটা আছে সেটা কি y এর ফাংশন কিনা দেখেন, এই যে এখানে y টু দি পাওয়ার সামথিং থাকবে, এখানে বলে দিচ্ছে। এখানে কি আছে cos y, এরপর একে চাইলে আমরা কিন্তু এমনিও লিখতে পারতাম যে cos y এর পাওয়ার দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যে এটা একটা বার্নৌলিস ফর্মে আছে। তো এটার কাজের জন্য আমি বলছিলাম যে সব সময় এই যে y টু দি পাওয়ার n, এই পাশে যে থাকবে, q এর সাথে যে থাকবে তাকে দ্বারা ভাগ করতে হবে যদি লিনিয়ারে আমরা নিতে চাই। তাহলে আমরা যে কাজটা করতে চাই, আমরা বলে দিতে চাই যে আমরা সলিউশনটা করতেছি, ডিভাইড করতে চাই বোথ সাইডস কি দ্বারা, বাই cos স্কয়ার y দ্বারা আমরা ডিভাইড করতে চাই। যদি আমরা এটা দ্বারা ডিভাইড করি তখন আমরা যেটা পাবো, উই গেট কি পাবো হচ্ছে আপনার 1 বাই cos স্কয়ার y, এখানে থাকবে dy dx, এখানে থাকবে একটা x cos স্কয়ার y, এখানে থাকবে sin 2y, এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে x কিউব। দেখি তো বুঝতে পারছি কিনা, ঠিক আছে, ওকে। এরপর এখান থেকে 1 বাই cos স্কয়ার y মানে আসলে কি, sec স্কয়ার y dy dx। এখানে এই sin 2 কে যদি আমি ভাঙি থাকে হচ্ছে 2 sin এ cos এ, সেই cos y এর সাথে এখানে একটা cos y কাটাকাটি করলে সব মিলিয়ে থাকবে হচ্ছে 2x আর tan y equals to x কিউব। তো আমাদের জন্য একটা সুবিধা হচ্ছে এখানে tan y আছে, এখানে আবার sec স্কয়ার y আছে, তাহলে আমরা এটাকে ধরে ফেলবো, ধরলে অপর একটা অংশ পাওয়া যাচ্ছে। তো এখানে ধরে ফেলি যে লেট, এটার নাম 1 দেই, তাহলে লেট কি ধরবো, যে v সমান আসলে tan y, ওকে, tan y। তো v সমান যেহেতু tan y, তাহলে এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা আছে, x এর সাপেক্ষে, তাহলে এটা dv dx। এখানে লিখতে পারি যে এটা মনে মনে ধরে নিলাম যে tan y না আসলে tan x আছে, তাহলে এটাকে লেখা যায় যে sec স্কয়ার x মানে আসলে y, আসলে তো এটা x ছিল না, এটা ছিল y, এই কারণে আবার তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে dy dx। এবার একটু খেয়াল করে, যে খেয়ালটা বলতে চাই, এইটা সমান এটার সাথে মিলছে। তাই আমরা এক নামে যদি এগুলো বসাই দিই তাহলে আমরা লিখতে পারি যে
পুটিং দিস ইন 1, তাহলে আমরা কি লিখতে পারি dv dx, তাই না? আচ্ছা 2x আর tan y মানে আসলে v, এখানে থাকলো x কিউব। এবার এইটা যেটা পেলাম এটা কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং দেখেন আপনি লক্ষ্য করেন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেমনে বুঝলাম? এই যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে x, এখানে x ওয়ালা কে আছে 2x, এখানে শুধুমাত্র v থাকবে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। দেখেন তো মনে আছে কিনা, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর 3 জায়গায় থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কালকে বুঝলাম এই যে 3 জায়গায়। ঠিক আছে, তার মানে এটা কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে p কে p হচ্ছে 2x, q কে q হচ্ছে x কিউব। এতটুকু কি মনে থাকবে? দেখি তো এতটুকু মনে থাকবে? ওকে ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা তাহলে আমরা এখন যেহেতু এই যে লিনিয়ার হুইচ ইজ, এটা বলে দিতে পারি যে হুইচ ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে আমরা যেটা করলাম এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আসলে কিন্তু যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আসলে লিনিয়ার ছিল না, সেটা ছিল বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করলাম। এখন আমাদের কাজ কি? তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলে আমরা কি করতাম জানো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করে ফেলতাম। তো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? ই টু দি পাওয়ার, তারপরে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু ডিএ মানে এক্স, সুতরাং এক্স যুক্ত যে পিটা আসবে এখানে পি, এখানে পি দিতাম, তাহলে 2x আর dx। ওকে, কালকে এগুলো আমরা করাইছি। তো এখান থেকে এটাকে আমরা চাইলে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, আমরা জানি এর ইন্টিগ্রেশন করা সবকিছু। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইছে কি ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর আপনারা যদি কেউ চান যে আসলে শর্টকাট সলিউশন করবেন, কালকে শিখিয়ে দিয়েছিলাম যে সলিউশন আমরা সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পায়ে থাকি। তাহলে সলিউশন, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এই যে এখানে y, দেখি তো মনে আছে কিনা, এই যে আমরা প্রথম দিন পড়াইছিলাম d2y dx2 equals to 0, এর সলিউশন ছিল y equals to ax plus b। কেন? এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা y ছিল, তাহলে এর সলিউশনটা কি হবে? এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল v, তাহলে এখানে লিখবেন v। ঠিক আছে, সলিউশন সমান কি বলছে? 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, ওকে, অথবা এভাবেও লিখতে পারেন, দেখি আমি এভাবে করে দিই, যে অনেক সময় এভাবেও লেখা হয় যে v ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওকে, এটা ইকুয়ালস টু হচ্ছে আপনার v ইন্টু, কেউ চাইলে এভাবেও লিখতে পারে যে v সমান 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কেউ চাইলে এমনি লিখতে পারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপরে এখানে হচ্ছে একটা q আসবে ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপরে একটা c আসবে। ঠিক আছে, এবং এটা পুরাটার সাথে এই ইন্টিগ্রেটিংটা হচ্ছে গুণ থাকবে। এভাবেও কেউ লিখতে পারে, আবার কেউ চাইলে এই যে আমার মতো লিখতে পারে 1 বাই ইন্টিগ্রেট v ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে এখানে দিবে q ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস একটা c দিয়ে দিবে। সে একই কিন্তু হবে, পরে যখন আবার আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে নামাই দিবেন তখন আসলে সবার সাথে গুণ হবে, একই জিনিস। কেউ চাইলে এটা দিয়েও করতে পারে, কেউ চাইলে এটা দিয়েও করতে পারে, সমস্যা নাই, এটা শর্টকাট। আর যদি বড় করে করতে চান তাহলে কি হবে জানো? এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইলাম তার দ্বারা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে গুণ করতে হবে, গুণ করলে দেখবেন সহজ হয়ে গেছে। তাহলে আমরা সেটা করছি না, আমরা শর্টকাটে করে ফেলছি। তাহলে v এর জায়গায় v থাকুক, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এখানে q কে q মানে হচ্ছে x কিউব, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার প্লাস একটা c। দেখি তো বুঝতে পারছি কিনা? ঠিক আছে, ওকে, এখন যেটা হবে সেটা হচ্ছে এইটার ক্যালকুলেশনটা করা আমাদের জন্য এখন জরুরি হয়ে পড়বে। কোনটার ক্যালকুলেশন? যে এই যে ভালো কথা, আমরা যখন ইন্টিগ্রেশন করতে চাই, এটা একটু মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন করতে চাই, এখন এখানে সবগুলো আছে এক্স এর, আপনার এক্স এর ফাংশন, সুতরাং এখানে এক্স এর সাপেক্ষে করতে হবে, এটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেশনই করতে পারবো না। কালকে আমরা এগুলো বলেছিলাম। এখন দেখেন, আপনাকে বলছিলাম যে এখন হচ্ছে আপনাকে এই ইন্টিগ্রেশন করা শিখতে হবে, এবং আমরা কিন্তু এটা করতে পারি। ছোটকালে আমরা করেছি না এগুলো আমরা করেছি না ছোটকালে। এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে, এখানে যা আছে তাই থাকবে। এটার x কিউব ই টু দি পাওয়ার x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে এটা হাফ x স্কয়ার ই টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস ই টু দি পাওয়ার x স্কয়ার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে, এরপর এখানে c এর জায়গায় c। আশা রাখি এই ইন্টিগ্রেশনটা পারবেন, না পারলে আবার বললেন আমাকে, সমস্যা নাই। আচ্ছা, এরপর অঙ্কের মধ্যে এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে যাইতো। কি হইতো?
যে আমরা এমনি লিখতাম v সমান, এবার কি করব e টু দি পাওয়ার x স্কয়ার দ্বারা ভাগ করে দেই, তাহলে ভাগ করলে এখানে থাকে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। কেন? কারণ এই যে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, c এর সাথে এবার কি হবে প্লাস c e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার আসবে, ঠিক না? এই যেখানে ভাগ আকারে থাকলে সেটা কি উপরে উঠাইলে মাইনাস হবে। ওকে, তো এবার দেখেন অঙ্কের মধ্যে কি আমার v ছিল? আমরা যে অঙ্কটা একদম দিয়েছিল সৃষ্টির শুরুতে কোথায় দিয়েছিল জানো? অঙ্কটা ছিল একদম এই যে এখানে ছিল x আর y, সুতরাং এখানে v আনছে, এটা কি আসলে ঠিক? বলে ঠিক না, তাকে সরাইতে হবে। কালকে আমরা এটা বলছি, তাহলে সরাইতে গেলে আসলে দরকার হচ্ছে আমার v সমান আসলে ছিল tan y, তাহলে এর জন্য লিখে দিলে আমাদের হয়ে যাবে x স্কয়ার মাইনাস 1 c e টু দি পাওয়ার x স্কয়ার। দেখে তো বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এটাই আমাদের আনসার। তাহলে আমরা কিন্তু এটা শিখলাম আসলে বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিভাবে আসলে লিনিয়ারে কনভার্ট করা হয়। এবার আমরা চলে যেতে চাই হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের আসলে ডেফিনেশনটা দিচ্ছি না, বরং এক্সাক্ট ডিফারেনশিয়ালটা আমরা কিভাবে সহজে পেয়ে যাব সেটা আমি একটু বলে দিচ্ছি। ওকে, আবার বলছি, ডেফিনেশন দিচ্ছি না, বরং এটা একটা থিওরামের একটা স্টেটমেন্ট, আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। ডেফিনেশন দিচ্ছি না, বরং কিভাবে আমরা তাড়াতাড়ি নির্ণয় করে ফেলতে পারবো যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে আসলে এক্সাক্ট কিনা। তো এই থিওরামটার স্টেটমেন্ট এরকম ছিল যে দা নেসেসারি and sufficient condition for the differential equation m dx plus n dy equals to 0, এই যে এক নং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বলছে একটা এক্সাক্ট হবে। কখন বলছে? টু বি এক্সাক্ট বা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা হবে, তার জন্য নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, সেই কন্ডিশনটা কি? এরকম যে এই m সমান ডেল্টা m আর এখানে ডেল্টা y, অর্থাৎ m কে আমি যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি y এর সাপেক্ষে, এবং এই n কে এখানে n কে এই যে dy এর সাথে যে আছে তাকে যদি আমরা n কে যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে এবং তারা যদি সমান হয়, তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে তখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলবো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। সহজ কথা, এটা একদম সহজ। ঠিক আছে, তাহলে আমরা কিছু দেখতে চাই যে এক্সাক্ট কিনা। ওকে, আমরা এখন একটু দেখতে চাই যে আসলে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট কিনা। সাপোজ আপনাকে বলে দিল এক্সাক্ট হইলে তখন সলভ করার মেথড আলাদা, আমরা কিন্তু দেখাবো সেটা। হ্যাঁ, যেমন লিনিয়ার হলে সেটা সলভ করার মেথড কি? সেটা সলভ করার মেথড কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যোগ করা, মানে বের করা, তারপরে হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক আছে। ঠিক এখানে আমাকে বলে দিল যে সলভ, কাকে সলভ করতে বলছে? বলে দিল যে এটাকে x স্কয়ার মাইনাস 2xy, আচ্ছা এরপর বলে দিল প্লাস 3y স্কয়ার dx, এরপর আরেকটা বলে দিল যে 4y কিউব 6xy মাইনাস x স্কয়ার এখানে dy, আর এই ক্যারেক্টারিস্টিক শূন্য। এখন এটাকে আমাকে সলভ করতে বলছে, এই যে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এত। ঠিক আছে, এখন আমাকে আগে চিন্তা করতে হবে এটাকে আমরা m ধরতে পারি মনে মনে। ঠিক আছে, এটাকে আমরা m ধরতে পারি, m ধরে ফেলি। আগে আমাকে যদি আপনি চান যে আমি কেমনে বুঝবো এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, সেটা হচ্ছে আগে আপনি মন থেকে ফিল নিয়ে কাজ করার চেষ্টা করবেন। সেই কাজটা কি? আপনি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলে এখন আসলে বোঝার কথা যে কোনটা আসলে ভেরিয়েবল সেপারেশন হবে, কোনটা আসলে হোমোজিনিয়াস, কোনটা আসলে লিনিয়ার, কোনটা আসলে বার্নৌলিস, এগুলো কিন্তু এখন বোঝার কথা। তা আমি তো দেখছি যে এরকম আকার আছে m dx n dy এরকম আকারে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের n। দেখে তো বুঝতে পারছি কিনা? y dy এর সাথে যে আছে সে হচ্ছে n, আর dx এর সাথে যে আছে সে হচ্ছে m। ঠিক আছে,
তাহলে এখন দেখেন আমরা এটা আসলে এক্সাক্ট কিনা সেটা দেখার কন্ডিশন কি জানো, এই যে এমটা কি, তাহলে এখানে লিখে ফেলি, এমটা হচ্ছে আসলে এক্স স্কোয়ার 2xy 3y স্কোয়ার, আর এনটা কি জানো, এন হচ্ছে আমার 4y কিউব প্লাস 6xy মাইনাস এক্স স্কোয়ার। এখন এই এম কে ওয়াই এর সাপেক্ষে আমরা হচ্ছে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন যদি করি তখন কি পাই, এখানে পাবো হচ্ছে -2x প্লাস 6y। দেখি তো বুঝতে পারছি কিনা। এবার এই n কে যদি আমি x এর সাপেক্ষে করি তাহলে কি পাই, 6y মাইনাস 2x। এবার দেখেন এই দুটা কি সমান হচ্ছে, যেহেতু ডিল এই যে পার্শিয়াল ডেরিভেটিভ করছি y কে m কে y এর সাপেক্ষে এবং আমরা n কে করছিলাম x এর সাপেক্ষে, তারা সমান, সুতরাং আমরা বলতে পারি the given equation is exact, the given equation is exact। তো এটা হয়ে গেছে কিনা দেখে তো বুঝতে পারছেন কিনা। আচ্ছা, যদি এক্সাক্ট হয়ে যায় তাহলে সলিউশন বের করার টেকনিক কি, আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে সলিউশন, জেনারেল সলিউশনটা কি হবে, therefore the solution, আচ্ছা যেহেতু ইকুয়েশনটা আমাদের হচ্ছে এক্সাক্ট হয়ে গেছে, তাহলে এটার সলিউশন বের করার যে আমাদের এখন মেথড বা টেকনিক সেটা হচ্ছে এরকম যে m dx প্লাস এখানে আসবে হচ্ছে টার্মস অফ n নট কন্টেইনিং x, যারা x কে আসলে কন্টেইন করবে না, এখানে dy মানে y এর সাপেক্ষে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, এখানে একটা c দিবেন। এটা হচ্ছে আমাদের টেকনিক। এবং মনে রাখতে হবে এই যে m, এখানে m এর মধ্যে যদি কোনো y থাকে সেই y কে আমাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে। তাহলে mটা কি ছিল এবার বসাই দেই, mটা কি ছিল জানো, m ছিল হচ্ছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কয়ার। ওকে, এটা m। তাহলে আমরা dx বসাইলাম, আচ্ছা প্লাস এখানে এবার বলছে টার্মস অফ n, এবারে যাইতে চাই n এর মধ্যে, দেখি এই যে n এর মধ্যে কতগুলো টার্ম আছে, তিনটা টার্ম আছে। এখানে কোথায় x কে কন্টেইন করে না, তাহলে x কে কন্টেইন করে এই টার্ম, x কে কন্টেইন করে এই টার্ম, তাহলে এই দুইটা টার্ম বাদ দিতে হবে। বলছে এরকম টার্ম নিতে হবে যারা x কে কন্টেইন করে না, শুধু থাকে কে 4y কিউব, এখানে dy ইকুয়ালস টু c। আচ্ছা, এটাকে এখন আমরা যদি সলভ করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে x স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা জানি ইন্টিগ্রেশন এরকম সবাইকে দিয়ে দেওয়া যায়, এখন এগুলা তো আর পড়ানো লাগবে না, এগুলা নিশ্চয়ই আপনারা জানেন, যেরকম সবাইকে দিয়ে দেওয়া যায়। তাহলে এখানে এরকম দিয়ে দেওয়া যায়, এটার ক্ষেত্রেও এরকম সবাইকে দিয়ে দেওয়া যায়, এটার ক্ষেত্রেও সবাইকে ইন্টিগ্রেশন এরকম দিয়ে দেওয়া যায়। আমরা এত আর সময় অপচয় করব না, আমরা এখন তাড়াতাড়ি মুখে মুখে করে ফেলবো যেহেতু এগুলো ছোট কালের পড়া। আচ্ছা, তাহলে x স্কয়ার কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে থাকবে হচ্ছে x কিউব বাই 3, আর এখানে থাকবে এই y কে কিন্তু বারবার বলছে, দেখেন এখানে বলে দিচ্ছে যে y টাকে আপনাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে, এই যে y টাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে, ঠিক আছে। তাহলে y কে যদি আপনি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করেন এখানে, তাহলে পরবর্তীতে কি আসবে, শুধুমাত্র x কে করতে হবে, x কে করলে x স্কয়ার বাই 2, আর এই 2 তে কাটা গেলে শুধু থাকবে হচ্ছে x স্কয়ার y, ঠিক আছে। এবার 3y স্কয়ার একটা কনস্ট্যান্ট পুরো ব্যাপারটা, তাহলে কনস্ট্যান্ট কে করলে আসবে একটা x, সুতরাং 3xy স্কয়ার। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর এখানে যেতে চাই 4 কনস্ট্যান্ট, 4 কে বের করে নিয়ে আসলাম, আর y টু দি পাওয়ার 3 কে যখন আমরা y এর সাপেক্ষে মানে ইন্টিগ্রেশন করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4, এখানে y টু দি পাওয়ার 4 বাই 4, তাহলে 4 এ 4 কাটা যাবে, তাহলে সুতরাং এখানে থাকবে হচ্ছে y টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা ইকুয়ালস টু c, তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर হবে। তাহলে কিভাবে এক্সাক্ট থাকলে সহজে হয়ে যায় দেখছেন, আমরা এরকম এই কারণে হচ্ছে এরকম আগে বিভিন্ন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে কি, তারপরে আমরা সেই অনুসারে সলিউশনটা সুন্দর করে বের করার চেষ্টা করি। তো এই পর্যন্ত ছিল আমাদের ইকুয়েশন থেকে সলিউশন বের করার একটা ওয়ে। কি বলছি, ইকুয়েশন থেকে সলিউশন বের করার একটা ওয়ে হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম। তো কখনো কখনো উল্টাটা মনে হতে পারে না, কারণ উল্টাটা মনে হতে পারে যে সলিউশন দেওয়া আছে এবার আমরা আসলে ইকুয়েশন বের করতে চাই, এরকম কারো কারো মনে হতে পারে। তো আমরা এখন হচ্ছে আসলে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমাদের আসলে সলিউশন দেওয়া আছে, সেই সলিউশন থেকে আমরা একটা ইকুয়েশন বের করতে চাই। কি বের করতে চাই, ইকুয়েশন বের করতে চাই, তাহলে সেটা কিরকম হবে। আচ্ছা, তা আমরা এখন হচ্ছে যাই সলিউশন থেকে এখন ইকুয়েশন, সলিউশন থেকে হচ্ছে আমরা আসলে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পেতে চাই, সেটা কিভাবে হবে।
আচ্ছা, সেটা বের করার টেকনিকটা কি? তাহলে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করতে চাই। ম্যাথ 1 বলছে an OD, এমন একটা OD আমাকে ফর্ম করতে বলছে যার সলিউশন এমনিও লিখতে পারে corresponding to ওকে এরকম y cos 2 e to the power x a cos x এখানে b sin x। এবার আগে একটা কথা শুনি, এখানে কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না, না? এখানে শুধুমাত্র বলছে একটা ওডি ফর্ম করতে, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে, এবং করসপন্ডিং টু মানে আসলে এটার যার সলিউশনটা একদম সহজ কথায় বলে দিয়েছে। তো সলিউশনটা এরকম। আর আমরা কিন্তু জানি যে সলিউশনের মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট এবং পার্টিকুলার কনস্ট্যান্ট থাকবে, তাই কিনা? তাহলে এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে কয়টা? দুইটা, a এন্ড b। এদেরকে আমার সরাইতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে গেলে মনে রাখতে হবে, এই মাত্র আমরা দেখলাম যে ইকুয়েশন থেকে যখন সলিউশন পাইছি, এই যে ইকুয়েশন থেকে সলিউশন করতে গেলে আমাকে কাজ করতে হয়েছে কি বলেন তো? কাজ করতে হয়েছে কি? আমাকে আসলে ইন্টিগ্রেশন করতে হয়েছে। এখন একবার ইন্টিগ্রেশন করছি কেন? কারণ আমরা এতক্ষণ পর্যন্ত ফার্স্ট অর্ডার নিয়ে কাজ করেছিলাম। আমরা বলছিলাম যে ইকুয়েশন থেকে সলিউশন পাইতে গেলে ইন্টিগ্রেশন করতে হয়, কতবার করবে সেটা অর্ডারের উপর নির্ভর করে। এখন একটা কথা লিখেন যে সলিউশন থেকে যদি ইকুয়েশন পেতে চান তাহলে আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। কি বলছি? সলিউশন থেকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি পেতে চান তাহলে আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। কতবার করবেন? ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ডিফারেন্সিয়েশন কতবার করবেন? এই ডিফারেন্সিয়েশন কতবার করবেন সেটা নির্ভর করবে হচ্ছে আপনার এই আরবিট্রারি কনস্ট্যান্টের উপর। এর উপর, ঠিক আছে? ওকে, এখন একটু দেখেন আমরা দেখতে চাই আচ্ছা কিভাবে আরবিট্রারি কনস্ট্যান্টের উপর নির্ভর করে সেটা আমরা বলবো, ঠিক আছে? পরে আমরা এখানে জায়গা রাখলাম, আগে একটু দেখতে চাই। তাহলে আমাকে মেইন কথা হচ্ছে সলিউশন থেকে এবার আমাকে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেতে হবে। তো মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অবশ্যই। তো এখানে গিভেন কি দেওয়া আছে? y cos 2 e to the power x। আমরা একটু বড় অঙ্ক করতেছি এখন, কিন্তু এমসিকিউ তে এত বড় অঙ্ক আসবে না, ছোট অঙ্ক আসবে। বাট আমরা যেহেতু বেসিক শিখাচ্ছি একটু বড় থেকেই শিখাচ্ছি এটা। এখন আমাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই আমি করলাম ডিফারেন্সিয়েশন dy dx। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে e to the power x a cos x কে করলে আসবে কত? এখানে আরেকটা কাজ করি, একটু লিখে দেই, এখানে a গুণ করে দেই তাহলে ভালো হবে। e to the power x cos x, এখানে b কে সামনে রাখলাম e to the power x sin x। ওকে, এবার ঠিক আছে। এবার দেখেন, তাহলে আমি আগে ডিফারেন্সিয়েশন না করতাম তাহলে বেশি ভালো হবে, কারণ এখন তো এই পক্ষে আবার করি নাই। ওকে, তাহলে যেটা করব এটা সমান y, আমি এখন ডিফারেন্সিয়েশন করি না, এবার একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি। আচ্ছা, কতবার করবো সেটা তো আমরা বলবো। এখানে একবার করতে চাই, তাহলে এখানেও সবাইকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সবাই জানেন নিশ্চয়ই, এটা ছোট কালের পড়া। এখানেও ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে থাকবে b e to the power x sin x। ওকে, এখন এটাকে যদি আমি করি এটা, তখন যেটা আসবে u into v এর সূত্র, তাই না? এখানে আসবে হচ্ছে e to the power x a cos x, অর্থাৎ আমি cos x কে রাখছি, e to the power x কে করছি, e to the power x কে করলে e to the power x এ আসে। এরপর আমি e to the power x কে আমি রাখতে চাই, অবশ্যই একটা কনস্ট্যান্ট আছে, এটাকে আগেই নিয়ে আসি। e to the power x কে আমি রাখতে চাই, cos করতে চাই, cos কে করলে sin আসে, এই কারণে আগে একটা sin দিয়ে ফেলছি। আচ্ছা, এরপর আমি এখানে b কে যেহেতু কনস্ট্যান্ট, এরপর এটা u into v এর সূত্র, আবার আমি কি করছিলাম e to the power x কে করব, sin x কে রাখছি, sin x কে রাখলাম, e to the power x কে করলে e to the power x। আচ্ছা, এরপর এখানে যেটা কাজ করি সেটা হচ্ছে, এই কারণে এখানে দেখেন একটা সমস্যা হতে পারে, সবাই মনে করতে পারে সাইনের পর এগুলো সবাই হচ্ছে অ্যাঙ্গেল, এই কারণে আসলে যে কাজটা সুন্দরভাবে লেখা হয় e to the power x কে আগে লেখা উচিত। তাহলে আমরা আগে লিখি e to the power x, ঠিক আছে? ওকে, sin x। আচ্ছা, পরবর্তীতে আমরা প্লাস দিচ্ছি। এবার আমি যেটা করছি যে b e to the power x কে আমি রাখছি,
বিটা তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্স কে রাখছি আর sin কে করছি, তাহলে sin কে করলে আসবে cos x। ওকে, দেখি তো বুঝতে পারছি কিনা, ঠিক আছে কিনা। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখন একটু সাজায় লিখবো যে ই টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নেই, দেখেন a cos x এটা একটা নিলাম, এখান থেকে আবার হচ্ছে b sin x, ই টু দি পাওয়ার এক্স কমন নিছি। কেন এরকম আকারে লিখছি সেটা আমি বলবো, যে আমি কেন অন্য অন্য কিছুর সাথে জোড়া করলাম না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যেটা আমরা এখন লিখতে পারি মাইনাস a ই টু দি পাওয়ার এক্স sin x, আর এখানে থাকে হচ্ছে b ই টু দি পাওয়ার এক্স cos x, ঠিক আছে কি। ওকে, এখন যেটা আমরা লিখতে পারি, কেন এরকম আকারে লিখছি সেটা হচ্ছে এই যে আমি না আপনাদেরকে একটা কথা বলি, আমাদের চেষ্টা থাকবে সব সময় যে এই আরবিট্রারি কনস্ট্যান্ট তাদেরকে ধাওয়ানো, যে কোনো মূল্যে আমাকে ধাওয়াইতে হবে একে, আমার এই চেষ্টা থাকবে। তাহলে মনে রাখবেন এই টেকনিকটা একটু মনে রাখবেন। তাহলে এটা সমান কি দেখেন তো, a cos x b sin x, এই যে ই টু দি পাওয়ার x a cos x b sin x, এটা সমান আসলে y, কি এটা সমান y। তাহলে এই যে পুরাটা সমান আমি y লিখতে পারি। কেন এরকম করব, না হলে আবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে কতবার সেটা নির্ভর করবে আরবিট্রারি কনস্ট্যান্টের উপর। আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা কত, দুইটা। সুতরাং এই এক্সাম্পলের জন্য আরবিট্রারি কনস্ট্যান্ট যেহেতু দুইটা, ডিফারেন্সিয়েশন করতে হবে দুইবার। এখন আমি যদি এটাকে y না লিখতাম, এটাকে আবার করতাম, তাহলে এখানে কতগুলা পাওয়া যাইতো, আবার এটার সাথে গুণ, আবার এটার সাথে গুণ, অনেকগুলো পাওয়া যাইতো, যেটা আমার জীবনকে অতিষ্ঠ করে দিত। এই কারণে আমি চেষ্টাই করব যে আমাকে যদি পূর্বের কোনো কিছু লেখা যায়, তাহলে এটা এখন ডিফারেন্সিয়েশন করা, এখানে কি লিখবো, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে dy dx হয়ে যাবে, সহজ নাকি বুঝেন না। এই কারণে আগে দেখবেন যে আমি পূর্বের কোনো কিছু একটা লাইন আসছে কিনা যাকে এরকম লিখতে পারি, যেমন এই লাইনটা আমাদের অঙ্কের মধ্যে চলে আসছে, এই যে এটা, তাহলে আমি এখন y বসাইতে পারি। কেন, কারণ আমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি যদি এটাই রাখি তাহলে আমার জন্য কিন্তু খারাপ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে এটাই লিখলাম a তারপর ই টু দি পাওয়ার এক্স sin x, এখানে b ই টু দি পাওয়ার এক্স cos x। এখন আমাকে কি করতে বলছি জানো, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে বলছি। কেন, কারণ আরবিট্রারি সংখ্যা হচ্ছে দুইটা, আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কয়টা, দুইটা। এখন আমি আবার ডিফারেন্সিয়েশন করতে চাই দ্বিতীয়বার। আচ্ছা, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে d2y dx2, আর এখানে dy dx থাকবে। দেখছেন কত সহজ হয়ে গেছে এটাকে y ধরার ফলে। আচ্ছা, এরপর এখান থেকে যেটা, সেটাকে আমি যদি আবার করতে চাই, আবার করতে চাইলে কি আসবে, মাইনাস, এখানে একটা আমি করে ফেলতেছি, এগুলো সবাই আমরা তো জানি, কারণে এটা জাস্ট ক্যালকুলেশন। এখানে আবার ই টু দি পাওয়ার, এখানে একটা a কনস্ট্যান্ট আগে রাখি, এখানে cos x পাবো। দেখেন আমারটা ঠিক আছে কিনা, ভুল হইতে পারে, ভুল হলে আমাকে বলবেন। b, এরপর ই টু দি পাওয়ার x কে করতেছি, cos কে cos এর মতো রাখতেছি। পরেরটায় আমি একটা v দিলাম, ই টু দি পাওয়ার x, এখানে আসবে sin x, cos কে করলে sin আসে। আচ্ছা, এখন যেটা করতে চাই, আমাকে কিন্তু a আর b সরাইতে হবে, মনে রাখতে হবে। সহজ কথা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কি a b ছিল, দেখুন তো, আমরা মনে করেন তো এরকম ব্যাপারগুলো ছিল, p ছিল, কিছু একটা ছিল, কিন্তু এরকম a b ছিল না। সলিউশনের মধ্যে হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট আসে, এই আরবিট্রারি কনস্ট্যান্ট a b কে সরাইতে হবে যে কোনো মূল্যে। আমি একটু সরানোর প্রসেস করছি। ওকে, এখন এটা পাইলাম, এখানে dy dx পাইলাম। এখানে যে একটা কাজ করতে চাই, এখানে একটা আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে প্লাস দিলাম, প্লাস ই টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নিই, দেখি তো এরকম লেখা যায় কিনা, মাইনাস a sin x প্লাস b cos x লেখা যায় কিনা দেখি তো। এটা নিলাম আর এটা নিলাম, কেন নিলাম সেটা আমরা বলবো, সেটা আমরা কি করব বলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, কেন নিছি 1 মিনিটের মধ্যে বলবো। আচ্ছা, এরপর এখানে একটা প্লাস ই টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস a cos x b sin x, এরকম লিখলাম। আচ্ছা, এরপর এখান থেকে আমরা কি লিখতে পারি দেখি, একটু একটু সাজাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে এমনিই রাখি। এই লাইন থেকে এই লাইনটাতে আমার আরেকটা ব্যাপার লেখা যায়, পরবর্তীটা থেকে আমি একটু চক্ষু খুলবো, আমি বলবো, এগুলো সব আপনাকে বলবো, এখন আপনাকে বুঝতে দিচ্ছি না আমি কেন এগুলা করছি, একটু পরে বলবো যে কেন করছি।
এটা এটা করে দিলাম। আচ্ছা, এবার একটু চেষ্টা করি, এবার একটু দেখাই। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যাবে। আমাদের বলতে পারেন দুইবার করে ফেলছি, এখনো তো যাচ্ছে না আপনার আরবিট্রারি কনস্ট্যান্ট। কি করলাম? যাবে যাবে, এখনই যাবে। ওকে, এই যে এই বেটাকে কি লেখা যায়? এদিক তাকান তো, দেখি তো এটার মতো কিছু আছে কিনা। এইটা কি আছে কিনা, এদিক তাকান তো। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে যদি কমন নিতাম, এখান থেকে যদি কমন নিতাম, তাহলে কি হবে দেখেন পারলে। আর এই একটা কাজ করে, আমরা কি এরকম লিখতে পারি এখান থেকে, এই লাইনটা থেকে দেখেন তো, dy dx ইকুয়ালস টু y আছে না, সেই y না লিখে এরকম মাইনাস এই পাশে নিয়ে আসলাম। এরপর এটাকে লিখতে পারি কিনা এরকম দেখেন তো, যে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে কি এরকম লেখা যায় কিনা, যে মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স লেখা যায়। দেখেন লেখা যাচ্ছে। তার মানে এই বেটা সমান হচ্ছে dy dx মাইনাস y। আর এই যে মাইনাস থেকে মাইনাস, ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স বি সাইন এক্স কোথায় আছে? ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স বি সাইন এক্স y, এই যে y। নাকি বুঝেন নাই? আপনি সবসময় মনে রাখবেন যে এরকম যদি আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে বলে, তাহলে আমরা কয়েকটা ব্যাপারের উপর নির্ভর করব। আমার এই যে এই লাইনগুলোর উপর, মানে আগের লাইনগুলোর উপর, যেমন এই y এর উপর বিশেষ করে ফোকাস থাকতে হবে, এটার উপরও ফোকাস রাখতে পারেন। এরপরে আপনি একবার ডেরিভেটিভের উপর ফোকাস রাখতে পারেন, যে এরকম লাইন আবার ফিরে আসবে আমার, এই যে এখানে কোথাও না কোথাও ফিরে আসবে, এগুলোর উপর ফোকাস রাখবেন। এই এদের অনুসারে কাজ করার চেষ্টা করবেন। কোনটা আমি বলছি, এই লাইনটার দিকে তাকাবেন, এই লাইনটা, এবং এই যে একবার ডেরিভেটিভটা যখন দুইবার করবেন, ঠিক আছে, তিনবার চারবার এগুলো দিবে না কারণ। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে এটাকে যদি সুন্দর করে লিখি, dy dx, এখানে পাই দুইটা dy dx, এখানে পাই দুইটা মাইনাস 2y পাই, আর এখানে যেটা পাই d2y dx2। দেখি তো বুঝতে পারছি কিনা। এটাকে যদি আমরা কেউ সুন্দর করে লিখতে চাই, তাহলে এরকমও লিখতে পারি। তাহলে যে আমাকে দেখেন একটা, এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হয়ে গেল। এখন দেখেন এর অর্ডার কত? 2। কেন 2 হলো? কারণ এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কত? 2টা ছিল। সহজ কথা কিনা? আচ্ছা, তাহলে কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে সেটা নির্ভর করবে আরবিট্রারি কনস্ট্যান্টের উপর। আরবিট্রারি কনস্ট্যান্ট যদি 2টা হয়, 2বার ডিফারেন্সিয়েশন করতে হবে। সাথে সাথে মনে রাখতে হবে আমাকে কিছু কিছু ব্যাপারের উপর খেয়াল রাখতে হবে। এই যে এইগুলার উপর খেয়াল রাখতে হবে, কি যা দেওয়া আছে সেটার উপর খেয়াল রাখতে হবে। পরবর্তী লাইন এভাবেও এটাকেও মনে রাখতে পারেন চাইলে, যে একটু ফাইন্ডে লিখলাম। তারপর একবার ডেরিভেটিভ করার পর কি পাইছি সেটাকেও মনে রাখতে হবে, এই যেখানে। ওকে, এরপরের এই 3টা লাইন আমাকে অবশ্যই মনে রাখতে হবে, এরা কোথাও না কোথাও ফিরে আসবে। আচ্ছা, তাহলে এই যে একটা আমরা 2 অর্ডারের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করে ফেলতে পারলাম। এটা গেল, এটা হচ্ছে আমাদের একদম বেসিক পড়াশোনা গেছে। আমরা এরপর থেকে যেহেতু বেসিক শেষ, আমরা হচ্ছে কালকে থেকে এমসিকিউ করব, এবং আজকে আমি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস দিয়ে দিব সবাইকে। তো আমাদের এই পর্যন্তই, আমরা হচ্ছে পরবর্তী দিন এমসিকিউ প্র্যাকটিস করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি ক্ষমা চাই, অবশ্যই বলতে গেলে ভুল হয়, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা চাই, এবং আমাকে লিখতে গেলেও ভুল হতে পারে, তো সেটা আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করব। আল্লাহ হাফেজ।